যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইটি হ্যাকে জড়িত। উত্তরের জনসভায় জামায়াত আমির। এবার ভোট জালিয়াতির সুযোগ নেই। ঠাকুরগাঁয়ে ফখরুল, কাল বিএনপির ইশতেহার। আর 5 দিন পরই শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। উৎসবের আমেজে প্রার্থীদের বিরামহীন ছুটে চলা, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির বন্যা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। সহায়তায় মাঠে থাকবে সশস্ত্র বাহিনীর 1,08,000 সদস্য। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল সহ 6 মৃত্যুদণ্ড। 7 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন। রাজসাক্ষী আফজালুল খালাস। এবং চট্টগ্রাম বন্দরে নৌ উপদেষ্টার গাড়ি আজকে শ্রমিক বিক্ষোভ। 6 দিনের কর্মবিরতিতে অচল অবস্থা, সংকট কাটাতে বৈঠক। দর্শক শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি এবং আমি নাজমুস সাকিব। পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাকে জড়িত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এবার মানুষ পরিবর্তন চায়। ক্ষমতায় গেলে জীবন দিয়ে নারীদের সম্মান এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেন তিনি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচুল, গোমস্তাপুর সহ বিভিন্ন অঞ্চলের জনস্রোত এসে মিলিত হয় জেলার সরকারি কলেজ মাঠে। সকালেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভাস্থল। সভায় আমের সংরক্ষণাগার তৈরি সহ কৃষি শিল্পের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সভামঞ্চে এসে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে বলেন, দেশের মানুষ আর অপশাসন দেখতে চায় না, এবার পরিবর্তন চায়। সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে। ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। ধনী গরিব সবার জন্য সমান বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে, যেটা শাস্তি হবে, যা দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। এ সময় চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের দাঁড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। 12 তারিখ সারাদিন 11 দলীয় জোটের প্রতিটি নির্বাচনী জনসভায় নারীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এসব সভায় নারীদের সম্মান এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছেন জামাত আমির। এছাড়া নারীদের কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি সন্তান জন্ম দেওয়ার 2 বছর পর্যন্ত কর্মঘণ্টা কমানোর যে আশ্বাস, সেটি কর্মজীবী নারীদের কতটা আকৃষ্ট করবে তা প্রমাণ হবে ব্যালট বাক্সে। সকল শিশুর জন্য আমাদের অঙ্গীকার। এর আগে সকাল 11:30টার দিকে নওগাঁয় নির্বাচনী জনসভায় যোগ দেন জামাত আমির। থাকতে দিব না। ক্ষমতায় গেলে মামলা বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান জামাত আমির। বলেন, কাউকে লুণ্ঠন করতে দেওয়া হবে না। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ করলে আর কাউকে নতুন ভাবে চুরি এবং লুণ্ঠন করতে দেওয়া হবে না। এ সময় ক্ষমতা এলে নারীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জামাত আমির। ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার, মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। যে মায়ের, যে বাবার সামর্থ্য আছে তারা তাদের সন্তানকে লুক আফটার করবে, যার নাই ইনশাআল্লাহ রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব নেবে। হাসিব বিল্লাহ, এখন চাঁপাইনবাবগঞ্জ। নওগাঁ চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহীর গোদাগাড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে গোদাগাড়ি মহিলা কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জামায়াত আমির জনসভায় কখন নাগাদ বক্তব্য রাখবেন এবং দলীয় প্রধানের সফর ঘিরে কি বলছেন নেতাকর্মীরা?
রাত্রি কিছুক্ষণ আগে কিন্তু জামাতে আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু এই জনসভায় যে সভামঞ্চ সেখানে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ মধ্যেই তিনি কিন্তু তার যে এখানকার নির্বাচনী যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার যে জনসমাবেশে বক্তব্য সেটি কিন্তু তিনি দেবেন। আর আমরা এখানে দেখেছি যে সকাল থেকে এখানে যারা নির্বাচনে কেন্দ্র করে এখানে যারা ভোটার আছেন, পাশাপাশি তারা যারা সমর্থক আছেন এবং নেতাকর্মী আছেন, স্থানীয় যেসব নেতাকর্মী আছেন, তারা কিন্তু ঠিক এই মাঠে কিন্তু অবস্থান করছেন। এটি মূলত রাজশাহী 1 নম্বর আসন, তানোর এবং গোদাগাড়ি মিলে এই আসনটি। গোদাগাড়ির যে মহিলা ডিগ্রি কলেজের মাঠ আছে, সেই ডিগ্রি কলেজ মাঠেই কিন্তু এই জনসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশকে ঘিরে যে জনসমুদ্র সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এখানে ছুটে এসেছেন শুধুমাত্র তাদের যে দলীয় নেতা, শীর্ষ যে নেতা জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখার জন্য এবং নির্বাচনকে কেন্দ্র করে তার যে বার্তা এবং তার যে প্রতিশ্রুতি সেগুলো শোনার জন্যই কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। এবং এখানে বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচনের যে আমেজ এবং প্রচার প্রচারণার ক্ষেত্রে এবং এখানে এই আসনে যে প্রার্থী আছেন 1 নম্বর আসন থেকে মুজিবুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ছিলেন, তার পক্ষ থেকে কিন্তু এখানে জনসমুদ্রের কাছে কিন্তু ভোট চাওয়া হবে এবং তার হাতে আজকে এই সমাবেশে দলীয় যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু তুলে দেওয়া হবে। এবং এখানে যারা এসেছেন ভোটের মাঠে এবং ভোট কেন্দ্রের, তাদের যে অবস্থান থাকতে হবে এবং সকাল সকালে যাতে তারা ভোট কেন্দ্রে যায় এবং এখানকার যে স্থানীয় সমস্যা আছে সেগুলো সমাধানের বিষয়ে প্রতিশ্রুতি দেবেন বলেও আশা করছেন এখানে স্থানীয় নেতাকর্মীরা। রাত্রি রাজশাহীর গোদাগাড়ি থেকে জামাতে আমিরের যে জনসভার, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহীর গোদাগাড়িতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মারুফ হাসান। ভোট জালিয়াতির সুযোগ নেই। দীর্ঘ 15 বছর পর জাতি একটি ভালো নির্বাচন পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, বিগত নির্বাচনে আগের রাতেই ভোট চুরি হয়েছে, এবার আর সেই শঙ্কা নেই। প্রতিপক্ষ জামাত প্রার্থীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, সমালোচনা করার আগে কার সম্পর্কে বলছেন সে ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখবেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন, স্লোগানের রাজনীতি শেষ, কাজের রাজনীতি করতে হবে। বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনটাতে আমরা ভোট করি নাই। ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। আগামী রোববার রাজধানীর নয়াপল্টনে শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থাকবেন তিনি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রত্যাশা, ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। কাল বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলেও জানান রিজভী। আগামী 9 ফেব্রুয়ারি সোমবার আমাদের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব তারেক রহমান। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল 3টায় এই বিএনপির নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার ঘোষণা করা হবে। খুলনা 5 আসনে কালো টাকা ছড়িয়ে প্রভাব বিস্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে সংশয় জানান তিনি। বেলা 11:30টায় খুলনা প্রেস ক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের মাত্র 1 সপ্তাহ আগেও প্রার্থীদের উপর হামলা, নারী কর্মীদের হেনস্থা ও প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নিজের নির্বাচনী এলাকা নিয়ে বলেন,
নির্বাচিত হলে খুলনা 5 আসনে জলাবদ্ধতা নিরসনই হবে প্রথম কাজ। এছাড়াও বন্ধ কলকারখানাগুলো চালু ও আধুনিকায়ন করা, বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। অবস্থার পরিবর্তন হলে আমি আশাবাদী। আমরা এখন একটু সংশয় প্রকাশ করছি আজকে। সংশয় এই কারণে যে নির্বাচনের এখনো 1 সপ্তাহ বাকি, এখনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসনের প্রার্থীদের উপরে হামলা করা হচ্ছে, আসনের কর্মীদের উপরে হামলা করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। নারী কর্মীদের কোনো মার্কার পক্ষে ভোট চাইতে গেলে, মিটিং করতে গেলে তাদের পর্দানশীল মাদের বোরখা টেনে খুলে ফেলা হচ্ছে। জাতীয় নির্বাচনের শেষ মুহূর্তে রাজধানীতে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। লিফলেট আর নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা 4 আসনের প্রচারণার খবর জানাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, জানতে চাই যে প্রচারণা তো আর ঠিক কয়েকদিন বাকি, সেক্ষেত্রে শেষ মুহূর্তে প্রচারণা কেমন দেখছেন? সাকিব, আমরা একদম শেষ মুহূর্তে দেখছি যে মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে নির্বাচনী প্রচারণার। এই সময় কিন্তু দেখছি যে একদম প্রচারণায় জমে গেছে পুরো ঢাকা শহর। বিশেষ করে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা 4 আসনে। এখানে যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন তিনি কিন্তু আমরা দেখেছি একদম সকাল থেকেই তিনি তার যে নির্বাচনী আসন ঢাকা 4 সেখানে তিনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে তিনি ঘুরছেন, যাচ্ছেন এবং একই সঙ্গে তিনি সৈয়দ জয়নুল আবেদিন তিনি মূলত 2টি ভোট এখানে যাচ্ছেন। একটি হচ্ছে গণভোটে হ্যাঁ এবং আরেকটি হচ্ছে তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা, সেটির পক্ষে তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা জানি যে এই আসনটিতে নানা রকম আসলে সংকট রয়েছে। এখানে ভোটার সংখ্যা 3,62,000 হলেও প্রায় 10 লাখের বেশি মানুষ এখানে থাকে বলে কিন্তু আমরা জেনেছি এবং এখানে বিশেষ করে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যা রয়েছে, পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে, এখানে খেলার মাঠ পর্যাপ্ত নেই, স্বাস্থ্যসেবার জন্য এখানে আসলে নানা রকম ভুগতে হয় এখানকার বাসিন্দাদের। বিশেষ করে অপরিকল্পিত নগরায়ন থেকে শুরু করে এই কারণে কিন্তু এখানকার বাসিন্দাদের নানা রকমভাবে আসলে ভুগতে হয়। সব মিলিয়ে প্রার্থীরা বলছেন, আমরা দেখেছি যে এখানে জামায়াতের প্রার্থীর পাশাপাশি এখানে কিন্তু প্রচারণা চালিয়েছেন, পথসভা করেছেন বিএনপির যিনি প্রার্থী তানভীর আহমেদ রবিন। দুজন প্রার্থী কিন্তু বলছেন যে বিগত সময়ে যারা এই জায়গায় জনপ্রতিনিধি ছিল তারা আসলে মানুষের যেসব মৌলিক সমস্যাগুলো সেগুলো সমাধানে খুব একটা নজর দেননি। তো তারা বলছেন যে যিনি নির্বাচিত হলে এই সমস্যাগুলো, এই সংকটগুলো দূর করা হবে, সেই প্রতিশ্রুতি কিন্তু তারা প্রার্থীদের ভোটারদের কাছে গিয়ে আসলে তারা দিচ্ছেন। তবে আমরা দেখেছি যে অভিযোগ পাল্টা অভিযোগের একটা ব্যাপারও কিন্তু আমরা দেখছি। এখানে জামায়াতের প্রার্থীও অভিযোগ করছেন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের এবং যিনি বিএনপির প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে। তো সব মিলিয়ে আমরা দেখছি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটি ঢাকা 4 আসলে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল সাকিব আমার কাছে সবশেষ তথ্য। শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, সে খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। দিনাজপুর 6 আসনে ধানের শীষের প্রার্থী ডাক্তার AZM জাহিদ হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার বিরামপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে জনসভা স্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সরাসরি হেলিকপ্টার যোগে বিরামপুরে সরকারি কলেজ মাঠে পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন পর দলীয় প্রধানের সফর উপলক্ষে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং আমরা খুবই আশাবাদী যে 7 তারিখের জনসভায় এই অঞ্চলের মানুষ উন্মুখ হয়ে আছে নেতাকে গ্রহণ করার জন্য, তাকে অভ্যর্থনা জানার জন্য। এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। 24 ঘন্টায় কর্মমুখর থাকা বন্দর গত 6 দিনে স্থবির হয়ে পড়েছে, যেটিতে শুনশান নীরবতা। পুরোপুরি বন্ধ পণ্য খালাস, ডেলিভারি ও রপ্তানি পণ্য শিপমেন্ট।
বার্থ অপারেটররা বলছেন দৈনিক ক্ষতি ৩৫ লাখ টাকা। হাজেরা শিউলির প্রতিবেদন। এনসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেয়াকে কেন্দ্র করে শ্রমিক কর্মচারীদের লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলে উত্তাল চট্টগ্রাম বন্দর। ২৪ ঘন্টা কর্মমুখর থাকা বন্দর গত ৬ দিনে স্থবির ও নিথর হয়ে পড়েছে। পুরোপুরি বন্ধ পণ্য খালাস, ডেলিভারি ও রফতানি পণ্য শিপমেন্ট। গত ৩ দিনে কোনো জাহাজ জেটিতে ভিড়েনি এবং কোনো জাহাজ জেটি ছেড়ে যায়নি। আমরা বার্থ অপারেটররা প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ লাখ টাকা করে আমাদের সম্মিলিতভাবে আমাদের ক্ষতি হয়েছে, যেটা আমাদের সামনে রোজার সময় শ্রমিকদের ঈদ বোনাস এবং স্যালারি সহ সব কিছু পেমেন্ট করতে আমাদের খুব দুরূহ হয়ে পড়বে। বন্দরের সার্বিক কার্যক্রম তো অনেক পিছিয়ে গেছে এই 5 দিন বন্ধ থাকাতে। এটা আমরা চাই আন্দোলনকারীদের সাথে আসু একটা যৌক্তিক সমাধান, অতি সত্বর একটা যৌক্তিক সমাধান অতীব জরুরি। এনসিটি ইজারা ও বন্দরের অচল অবস্থা নিয়ে জরুরি বৈঠক করতে চট্টগ্রামে আসেন নৌ পরিবহন উপদেষ্টা। সকালে বন্দরের ৪ নম্বর গেটের সামনে এবং বন্দর ভবনে প্রবেশের সময় নৌ উপদেষ্টাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এই সময় এনসিটির চুক্তি নিয়ে কাজ বন্ধ না রেখে রোজাকে সামনে রেখে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান নৌ উপদেষ্টার। এর আগে বন্দর ভবনে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওনাদের সাথে কথা হবে, তারপরে আবার বিজনেস কমিউনিটিকে ডেকেছে, তাদের কথা শুনবো, শুনে কথা বলবো। মেইন টাইম আমার যেটা হচ্ছে যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়নি, এখনো চলমান আছে। তবে অনড় অবস্থানে শ্রমিক নেতারা বলছেন 1-to-1 বৈঠকে তারা যাবেন না। দুপুরে বোর্ড সভায় বৈঠকে সুরাহা বা সমাধান হলেই তারা আন্দোলন স্থগিত করবেন, অন্যথায় লাগাতার কর্মবিরতি চলবে। আমরা বোর্ড সভার বৈঠকে যাব, সেখানে আলোচনা হবে, সেখান থেকে যদি নিরসন হয় আমরা সকলে আমাদের কর্মসূচি আমরা প্রত্যাহার করব বা স্থগিত করব। যদি সেখানে কোনো আশানুরূপ ফলাফল না আসে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এনসিটি ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ ও 16 কর্মচারীর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার থেকে কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। উদ্ভূত পরিস্থিতিতে বন্দর ভবন সহ জেটিতে প্রবেশের বিভিন্ন গেইটে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনা ও নৌ সদস্য মোতায়েন করা হয়েছে বিভিন্ন গেইটে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। আসলে মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন রাজশাহীর সাবেক এসআই আফজালুল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেন। আদালত সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন। সাবেক এসপি আসাদুজ্জামান রিপন, আবদুল্লাহ হিল কাফি, সাবেক এসপি শহীদুল ইসলাম, মোহাম্মদ মাসুদুর রহমান, নির্মল কুমার দাস এবং আরাফাত হোসেন আরজু সহ 7 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নরসিংদীর 19 লাখ ভোটারের মধ্যে নারী ভোটারই প্রায় অর্ধেক। তবে দীর্ঘ সময়ে নারীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে হয়রানির মতো মৌলিক সমস্যাগুলোর সমাধান মেলেনি। তাদের প্রত্যাশা বিগত সময়ের ক্ষত ভুলে নতুন বাংলাদেশ দেখবেন এবার। রাকিবুল ইসলামের প্রতিবেদন। নরসিংদীর বদরপুর গ্রামের হুসনেয়ারা সূচের প্রতিটি ফুঁড়ে বুনে চলে মৌলিক চাহিদা মেটানোর কসরত। হঠাৎ ফ্রেম থেকে ফসকে যাওয়া সূচে আঙুল স্পর্শ করা ক্ষত রাষ্ট্রের একটি ভুল সিদ্ধান্ত এবং পিছিয়ে পড়ার মতোই ক্ষুদ্র ইঙ্গিত। নিরাপদে থাউন যায়, মারামারি কাটাকাটি যাতে না হয়, তবে না কোন লাগাম করো, নিরাপদ থাকতে। প্রায় ২৬ লাখ মানুষের জনপদ নরসিংদীতে ভোটার ১৯,৭১,৩২৭ জন। এর মধ্যে নারী ভোটার প্রায় ৯ লাখ। স্বাধীনতার অর্ধশতকের বেশি সময় পার করেও জেলার নারীদের জীবনে আসেনি সমৃদ্ধির বসন্ত।
ভোট আসে ভোট যায়, সেই সাথে হাওয়ায় মিলিয়ে যায় প্রার্থীদের প্রতিশ্রুতি। নারীদের একটা সুযোগ করে দেওয়া দরকার, তাদেরকে সামনে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে হবে। তো নারীদের যেন কর্মসংস্থান, শিক্ষা, দীক্ষা, খাবার যা কিছু আছে সবই যেন ছেলেদের সমানই হয়। প্রত্যাশার সাথে প্রাপ্তির মেলবন্ধনের ঘাটতি ভুলে নতুন সরকারের কাছে নতুন করে পথ চলার নির্দেশনা চান শিক্ষিত জনেরা। যারাই সরকার গঠন করুক, যেই দলই করুক, যেন তারা নারী বান্ধব হয়। তো সেক্ষেত্রে নারীদের চলাচলটা, নারীদের কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, নারীর চলাচল বাইরে সব ক্ষেত্রে যেন নারীর জন্য পরিবেশটা নিরাপদ হয়। আসন্ন সংসদ নির্বাচনে নরসিংদীর 6 উপজেলার 5টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীর দিনে নারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির মেলবন্ধন ঘটবে, এমনটাই মনে করছেন নরসিংদীর 9 লাখ নারী ভোটার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তাই বড় কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। সকালে নির্বাচনে দায়িত্ব পালনরত সেনা সদস্যের কার্যক্রম পরিদর্শন ও বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিন বিমান ও নৌবাহিনী প্রধানও নির্বাচন সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। আরিফ হোসেন জানাচ্ছেন বাকিটা। জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কার্যক্রম দেখতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। পরে বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। ভোট সুষ্ঠু করতে পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনে মাঠ পর্যায়ে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বড় কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি আমরা চিন্তা করছি না। এদিকে সকালে বিমান বাহিনীর প্রধান বিমান বাহিনীর ঘাঁটি বাসার মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের সাথে দেখা করেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিমান বাহিনীর সদস্যদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে নিরবিচ্ছিন্ন, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে সরকার কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। অন্যদিকে বরগুনা নৌবাহিনীর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে এসে নৌপ্রধান সকল সদস্যদের নির্বাচনের আগে ও পরে 2 থেকে 3 দিন সতর্ক থাকার নির্দেশ দেন। বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এমন পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা এটা নিশ্চিত করব যে নিরাপদে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা পর্যন্ত আমরা মোতায়েন থাকি। আরিফ হোসেন, এখন ঢাকা। চট্টগ্রামের দোহাজারী থেকে 345 জন রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী। ভোরে দোহাজারী পৌর এলাকার বার্মা কলোনি থেকে তাদের আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, বার্মা কলোনিতে গত 2 দশক ধরে রোহিঙ্গারা বসবাস করে আসে। কক্সবাজারে নতুন আসা রোহিঙ্গাদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ হয়। তারা নতুন আসা রোহিঙ্গাদের অবৈধ সুযোগ সুবিধা দিয়ে এসব কলোনিতে এনে পরে পাচার করে। দোহাজারী পৌরসভার 207 নং ওয়ার্ডে এসব রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কে জানতে পেরে বুধবার রাতে পুরো কলোনি ঘিরে চারপাশ থেকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে 176 জন পুরুষ, 86 জন নারী, 83 জন শিশু। তাদের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়। আর এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tvএখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।